এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমরা পর্ব 3 প্রাথমিক টেট ইন্টারভিউ পর্ব। এর আগে আমরা কিন্তু দুটি পর্ব নিয়ে আলোচনা করেছি। আমরা মূলত এই ধরনের ভিডিওগুলোতে প্রথম দিকের যে ভিডিওগুলো বা এই ভিডিওগুলোতে আমরা টেকনিক্যাল পার্ট, কোনো কিছু যে এথিক্স আছে সেই সমস্ত নিয়েই আমরা প্রথম দিকে আলোচনা করছি। পরবর্তীতে আমরা কিন্তু বিষয়ের মধ্যে ঢুকব, বিষয় নিয়ে আলোচনা করব বা অ্যাপটিটিউড টেস্ট নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। আজ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলি এই প্রথম পেজেই আপনারা দেখতে পেয়েছেন। যে বিষয়টা হলো ইন্টারভিউ, বড় স্বাদের জিনিস। একটা চাকরি পরীক্ষার লিখিত পরীক্ষা পাশ করার পরেই আমরা গভীর অপেক্ষায় থাকি ইন্টারভিউয়ের জন্য। এই ইন্টারভিউ উত্তীর্ণ হতে পারলেই বলা যেতে পারে যে আমরা চাকরিটা পেয়ে গেছি। তো আজ ইন্টারভিউয়ের আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা, দৈহিক ভাষা, হবি, তোমার হবি কি, শখ যেটা, দৃষ্টিভঙ্গি, অভ্যন্তরীণ কিছু দক্ষতা, ব্যক্তিত্ব, এইগুলো নিয়ে আমরা জানব। প্রথমেই আমরা বডি ল্যাঙ্গুয়েজ, দৈহিক যে একটা ভাষা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু ইন্টারভিউয়াররা, যারা তোমার উল্টো দিকে বসে আছেন, ওনারা আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু সবই বুঝতে পারবে। আপনি চাপে আছেন কি না, আপনার আত্মবিশ্বাসের স্তরটা কোথায় দাঁড়িয়েছে, আপনি আত্মবিশ্বাসের আপার লেভেলে বিরাজ করছেন না লোয়ার লেভেলে বিরাজ করছেন, এগুলো আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই কিন্তু ইন্টারভিউয়াররা বুঝে যাবেন। বিশেষ করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার নার্ভাসনেসকেও বলে দেয় যে আপনি নার্ভাস আছেন। এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক জিনিস একটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে। আগের ভিডিওগুলোতেও আমি বলেছি। তো আমাকে প্রথম বাড়িতে যেটা অনুশীলন করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ। নিজের মাইন্ডটা সেট করে নিতে হবে যে আমি এইভাবে চলবো। পরীক্ষা ইন্টারভিউতে যাওয়ার 2 মাস 3 মাস আগে থেকে আমি আমার অভ্যাসটা পরিবর্তন করব। কিছু কিছু মানুষ আছে, তারা ওভার কনফিডেন্সের সহিত কথা বলে। তারা কথাগুলো এমনভাবে বলে, তাদের প্রত্যেকটা কথায় আমিত্ব কথাটি ফুটে ওঠে। ওভার কনফিডেন্স কথাটি বারবার ফুটে ওঠে। এই ওভার কনফিডেন্স কথাটা কিন্তু ইন্টারভিউ একটি বোর্ডের জন্য খুব শুভকর না। আবার কনফিডেন্স যদি খুবই নিচে থাকে, সেটাও সুখকর না। তো আপনার কথা বলার ভঙ্গি, হাত, আপনার ঠোঁট, আপনার যে ভুরু যে সঞ্চালন, আপনার পায়ের অবস্থা, আপনার মুখের আকার আকৃতি বা আপনার মুখের রং দেখে বোঝা যায় আপনি কী অবস্থায় আছেন। সেইগুলো আমাদের আগেই কন্ট্রোল করতে হবে। বোর্ডের যারা বসে থাকবেন, এবার আপনার ইন্টারভিউ বোর্ডে আপনি প্রবেশ করেছেন, একটু খেয়াল রাখতে হবে বোর্ডের সকল সদস্যদের প্রতি চোখে চোখ রেখে আপনার কথা বলতে হবে। গলার স্বর দৃঢ় হবে, মিহি বা ছোট আওয়াজও হবে না, আবার বড় আওয়াজও হবে না, কড়া আওয়াজও হবে না। আপনাকে একটা মাঝামাঝি টোনে কথা বলা যেতে হবে। কাঁধ ঝুঁকে পড়লে হবে না। আপনি আবেগের বশে, আপনার প্রক্ষোভ হতেও পারে ওটা, দাঁতে নখ কাটছেন, এটাও চলবে না। বারবার ঢোক গিলছেন, কথা জড়িয়ে যাচ্ছে,
বা আপনি যেন বারবার ওনাদের কাছে প্রশ্নটা ম্যাডাম আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন, এইভাবে আপনি দুবার তিনবার বলে ফেলেছেন। তার মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা কথার অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে আপনি নার্ভাস হয়ে পড়েছেন, আপনার কনফিডেন্স একদম লো হয়ে গেছে। এটা কখনোই নয়। এই সমস্ত সমস্যা যদি থেকে থাকে, এই সমস্যাগুলো বর্জন করার চেষ্টা কিন্তু তোমাকে করতে হবে, সেটা প্রথম থেকে। এখন থেকেই আমরা সেই প্রচেষ্টাটা শুরু করব। আমি আগের দিন বলেছিলাম যে ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ উভমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া। সেই জন্য ইন্টারভিউ আয়নার সামনে বসে নয়, বাড়ির কাউকে সামনে রেখে নয়, গুরুত্বপূর্ণ জ্ঞানী যে এই সমস্ত বিষয়ে বোঝে বা পড়াশুনো করেছে, এক্সপার্ট লোক, তাদেরকে নিয়ে সপ্তাহে একদিন করে অনেকজন একত্রিত হয়ে ইন্টারভিউয়ের আয়োজন করতে হবে। তারপরেই তারা সেই মূল্যায়ন করে এই ভুল ত্রুটি খুঁজে বার করে নেগেটিভ পজিটিভ বলে একটা জায়গা তৈরি করতে পারবে। এটা খুব কষ্টকর, তাও চেষ্টা করতে হবে। এবার আসি হবি বা শখ। একটা জিনিস মনে রাখতে হবে, আমি আমার কিসের চাকরি করতে যাচ্ছি? প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার চাকরিতে আমি যুক্ত হতে চলেছি। এটা হচ্ছে প্রফেশন। এই প্রফেশনের বাইরেও আমাদের কিন্তু একটা শখ থাকে। এই শখটা এমন হতে হবে, বা আপনার ভিতর থেকে সেই শখটা নাও আসতে পারে। এমনকি হবি নিয়ে, শখ নিয়ে অনেকে ধাক্কা খায় যে হবি কী হতে পারে। প্রতিটি মানুষের জীবনে হবি একটা ভালো লাগা, ভালোবাসার বিষয় থাকে, কিন্তু সেই ভালোবাসা, ভালো লাগার বিষয় না চক্ষুর আড়ালে থেকে যায়। সে বাইরে আনতে পারেই না আমার এটা ভালো লাগে, সঠিক ঠিক করতে পারে না যে আমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমি আমার এই হবিটা তুলে ধরবো, যে আমার হবি ক্রিকেট খেলা, আমার হবি ঘুরতে যাওয়া। হবি সবসময় হতে হবে ইউনিক, গান করা, ছবি আঁকা, বেড়াতে যাওয়া, বৃক্ষরোপণ করা, এরকম ধরনের কিছু হয়ে যাক হবির জন্য। কিন্তু হবিটাই আমরা কিন্তু প্রশ্ন করলে, প্রথমেই হবি প্রশ্ন করলে এতটাই সাদামাটা বা এত বাজে উত্তর দিয়ে ফেলি, সেখানে কিন্তু ইন্টারভিউরা আপনার প্রতি একটা দর্শন তৈরি করতে পারে যে হবিটাই ঠিকঠাক বলতে পারলো না, প্রথম ধাক্কায় আপনার বুঝে গেল। তো এখানে কিন্তু আপনি ভালো রকম গোল দিতে পারেন। সেই জন্য আপনার হবি, এমন হবি আপনি পছন্দ করবেন যেটাকে নিয়ে আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন, যেটার প্রতি আপনি অনেক কনফিডেন্স আছে, এমনকি আপনার প্র্যাকটিক্যাল নলেজও এই সম্পর্কে আছে। হঠাৎ করে কোনো একটা হবি হাজির করে দেবেন না যাতে করে খুব অসুবিধায় পড়ে যেতে হয়। আরেকটা জিনিস, এই হবি থেকে কিন্তু অনেক ক্রস কোশ্চেন হয়ে থাকে, এটাও আপনাকে মাথায় রেখে যেতে হবে। আমি এই হবিটা আমার বলবো, আমার এই এখান থেকে ক্রস কোশ্চেন হবে। হবি কিন্তু অনেকে ঠিক থাকে না, আমার ইন্টারভিউতে বলার জন্য কখনো কখনো রেডি হয়েও যেতে হয়। এটা মাথায় কিন্তু আমার রাখতে হবে। আর একটা জিনিস, ইন্টারভিউরা বুঝতে পারে যে আপনি হবিটা বানিয়েই বলেছেন, মোটামুটি রেডি করে মুখস্থ করে এসেছেন। সেই জন্য আপনাকে টেস্ট করার জন্য আপনাকে জিজ্ঞাসা করলো আপনার আরেকটা হবি বলুন তো, আপনার দ্বিতীয় হবি কী হতে পারে। ধরুন এই হবিটা আপনার 100% আপনি, আপনার এই হবিটার প্রতি আপনি আগ্রহী, কিন্তু আপনার কাছে যে 50% 60% আর একটা হবি থাকতে পারে, সেটা আপনি বলুন। এইবার কিন্তু আমরা ধাক্কা খেতে পারি। সেই জন্য এই হবির দিক থেকে আপনাকে স্বাভাবিক হতে হবে। খুবই একটা সিম্পল বিষয়, আবার খুবই একটা কঠিন বিষয়, এরকম একটি ব্যাপার। এবার আসি আমরা, আপনার মধ্যে কিছু দক্ষতা আপনার থাকে, আপনার কিছু অভ্যন্তরীণ দক্ষতা তো আপনার মধ্যে আছেই। সেই অভ্যন্তরীণ দক্ষতাগুলো কেমন ধরনের হতে পারে?
সেই আপনার ইন্টারভিউতে বোর্ডে 5 মিনিট 10 মিনিট আপনি বসে থাকবেন, সেই 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনার অভ্যন্তরীণ দক্ষতাটা ফুটিয়ে তুলতে হবে। জাস্ট যে কোনো একটি দক্ষতাকে আপনি ফুটিয়ে তুলুন। হতে পারে সেটা আপনার অ্যাটিটিউড, হতে পারে আপনার মনোবল, হতে পারে আপনার মিথস্ক্রিয়া, পারস্পরিক বোঝাপড়ার ক্ষমতা, হতে পারে আপনার সময় ম্যানেজমেন্ট করা, কার বিশ্বস্ততা, সহযোগিতা, মানিয়ে নেওয়ার চেষ্টা, আপনার আচার আচরণ, আপনি নিয়মানুবর্তিতা, আপনি নিয়মের মধ্যে চলেন, আপনার লেখার দক্ষতা আছে, আপনার নির্ভরযোগ্যতা, ব্যক্তিগত উদ্যম, দলগত স্পিরিট আপনার মধ্যে আছে। এই যে কোনো একটি দক্ষতা বা যে কোনো 3টি বা 4টি দক্ষতার জন্য আপনি আপনার কার্যক্ষেত্রটিকে সফল কার্যক্ষেত্র করে তুলতে পারবেন। আপনি আপনার শিক্ষার্থীদের সফল জায়গায় পৌঁছাতে পারবেন বা শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন বা আচরণের পরিবর্তন করতে পারবেন। এমন কিছু দক্ষতা সেই ইন্টারভিউ বোর্ডে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আপনার মধ্যে সেই দক্ষতাটা কিন্তু একটা সুপ্ত অবস্থায় আছে, সফট অবস্থায় আছে, আপনার মধ্যে সুপ্ত অবস্থায় আছে। সেই সুপ্ত অবস্থাটাকে এমনভাবে ইন্টারভিউয়ারদের সামনে প্রকাশ করে তুলতে হবে যাতে ইন্টারভিউরা আপনার প্রতি আস্থা অর্জন করতে পারে, না আপনি একটি স্কুল পরিচালনা করার জন্য বা শিক্ষার্থীদের শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি যথেষ্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর ভিত্তি করে আপনারা মানসিকভাবে উৎসাহিত হবেন বা মানসিকভাবে শক্তিশালী করে নেন, বা এইগুলো এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করুন। ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসলো, তখন থেকে প্র্যাকটিস করতে থাকলাম, অনেকটা চাপে পড়ে যাবে। এখন থেকে আমরা মাইন্ডসেটটা করতে থাকি, কারণ একটা জিনিস বারবার বলে রাখবো, ইন্টারভিউ ফ্যাক্টর প্রাইমারি স্কুলে চাকরি পাওয়ার জন্য খুবই ফ্যাক্টর, খুবই ফ্যাক্টর। অ্যাকাডেমিক মার্কস অবশ্যই ফ্যাক্টর, কিন্তু একটা জিনিস বলে দিই, যার অ্যাকাডেমিক্স সব মিলিয়ে 28, সেই ইন্টারভিউতে পেল 5, তার নাম্বার হলো 32। কিন্তু একজনের অ্যাকাডেমিক মার্কস 25, সে ইন্টারভিউতে পেলো 8, তাহলে 25 আর 8 33। যার অ্যাকাডেমিক 28 সে চাকরি না পেয়ে, যার অ্যাকাডেমিক মার্কস 25 সে কিন্তু চাকরিটা ছিনিয়ে নিল। সেই জন্য মনে রাখতে হবে ইন্টারভিউ ফ্যাক্টর ফ্যাক্টর ফ্যাক্টর। তাছাড়াও ইন্টারভিউ আপনার অ্যাকাডেমিক মার্কস ভালো, আপনি যদি ইন্টারভিউতে বেশি মার্কস পেয়ে থাকেন, যে আপনার কাট অফ মার্কস বাড়বে, আপনার স্কোর বাড়বে, আপনি আপনার কাউন্সিলিংয়ে আগে ডাক পাবেন, আপনি আপনার বাড়ির পাশে র্যাঙ্ক ভালো হবে, আপনি আপনার বাড়ির পাশে স্কুলটাও পেতে পারেন। ইন্টারভিউ খুব ইম্পর্টেন্ট জিনিস। যারা টেট পাস করে আছেন অবশ্যই ইন্টারভিউর দিকে নজর দেবেন, এটা আমি বারবার বলবো। এরপরে আমরা যে জায়গাটায় আসব, দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিভঙ্গি কেমন হতে হবে? একটা মানুষ সব সময় আমরা দেখি তার দৃষ্টিভঙ্গিটা এতটাই কঠোর, সে সবসময় নেতিবাচক থাকে, তার মধ্যে ইতিবাচক কনসেপ্টটা কখনোই থাকে না। সে সবসময় একটি মানুষের মধ্যে, তার সমাজের প্রত্যেকটি মানুষের মধ্যে ভুল খুঁজে পায়। সে যে কোনো কাজে ভাগ্যকে দোষারোপ করে, জীবনের সে কি পায়নি সেটা নিয়ে সবসময় পড়ে থাকে, বাধা বিপত্তি সমস্যাকে ওভারকাম না করে সে সবসময় পিছিয়ে থাকে। এই রকম ধরনের পিছিয়ে পড়া দৃষ্টিভঙ্গি, নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চললে কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না। আর এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার ওই সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের দিনটাকে জল ঢেলে দিতে পারে। সেই জন্য আমাকে সবসময় পজিটিভ থাকতে হবে। আপনার মধ্যে দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, সব কিছুই থাকবে, তার মধ্যে আপনাকে বাঁচার আশা বা জয়ের আনন্দের খোরাকটুকু আপনাকে তুলে ধরতে হবে। না হলে আপনি যদি নেতিবাচক থাকেন, আপনার দৃষ্টিভঙ্গি যদি নেতিবাচক থাকে, তা আপনি আপনার ছাত্রীদের প্রতি কীভাবে ইতিবাচক হয়ে উঠবেন, এটা খুবই মাথায় রাখতে হবে। সেই জন্য সবসময় ইতিবাচক ছাত্রদের সবসময় বলতে হবে, হ্যাঁ তুমি পারবে, তুমি করো। কারণ একটা স্কুলে 3 ধরনের ছাত্রছাত্রী থাকে। একটা হলো পিছিয়ে পড়া ছাত্রছাত্রী,
মাঝারি প্রকৃতির ছাত্রছাত্রী, খুব এগিয়ে থাকা ছাত্রছাত্রী। আমি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর কথা আগে বললাম একটাই কারণে, আমাদের প্রাথমিক স্কুলে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে রাজ্য সরকারের প্রাথমিক স্কুলগুলোতে। শুধু এই রাজ্যের কথা নয়, সমস্ত রাজ্যের কথা আমি এখানে বলতে চাইছি। করুণ অবস্থা থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের থেকে। ক্লাস 4-এর একটা বাচ্চা, সে রিডিং পড়তে পারছে না, ইংরেজি বাংলা লিখতে পারছে না সঠিকভাবে। তো এই রকম এখানে কিন্তু আমরা নেতিবাচক না হয়ে এই সমস্ত বাচ্চাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিবাচক আপনাকে হতেই হবে। ভালো ছেলে মেয়েরা তো এগিয়ে যাবে, তাদেরকেও দেখতে হবে। বিশেষ করে এই প্রাথমিক বিদ্যালয়ের মূল উদ্দেশ্য থাকে 3টি: রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। একটা প্রাথমিক স্কুলের বাচ্চাকে সঠিকভাবে রিডিং পড়ানো, রাইটিং লেখা, লিখতে শেখানো, পড়তে শেখানো, আর অঙ্কের যে 4টে বেসিক চিহ্ন, অপারেশন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো শেখানো একটা প্রাথমিক স্কুলের মূল উদ্দেশ্য হয়ে থাকে। তো প্রত্যেকটা বাচ্চা যে ক্লাস 4-এ পড়ুক আর 5-এ পড়ুক, তাদের মধ্যে এই 3R'ের প্রবলেম থাকে। এই 3Rকে অবশ্যই শেখাতে হবে। তার জন্য আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, এই নেতিবাচক দিকটাকে ইতিবাচক করে তুলতে হবে। তো দৃষ্টিভঙ্গিটা খুবই ভাইটাল। একজন সাকসেসফুল মানুষের জীবনে অ্যাটিটিউড আর অ্যাপটিটিউড একটি বড় ভূমিকা নিয়ে থাকে। অ্যাটিটিউডের ভূমিকা এখানে 80% এবং অ্যাপটিটিউডের ভূমিকা 20%। টোটাল জুড়ে আছে আপনার এই অ্যাটিটিউডের ব্যাপারটা। সেই অ্যাটিটিউড আপনার দৃষ্টিভঙ্গিটাই বলা হচ্ছে এখানে। আমাদের দৃষ্টিভঙ্গি সব ক্ষেত্রে যে কোনো অবস্থায় ইতিবাচক যাতে থাকে, সেদিকে আমাদের অবশ্যই সর্বদাই নজর রাখতে হবে। ইতিবাচক হওয়ার জন্য প্রথম হচ্ছে আপনাকে শান্ত থাকতে হবে, ঠান্ডা মাথায় কোনো সমস্যার সমাধান করতে হবে, আপনার কোনো আত্মবিশ্বাসী হতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য কী পয়েন্ট কিছু থাকে, আপনাকে আত্মবিশ্বাসে থাকতে হবে সবসময়। আপনার ক্ষমতা সম্পর্কে আপনার ওয়াকিবহাল থাকতে হবে। নিজের দুর্বলতা ও অক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। সেইগুলোকে ওভারকাম করে শক্তিশালী হতে হবে। নিজের ক্ষমতা বাড়ানোর সর্বদা চেষ্টা করে যেতে হবে। নিজেকে উচ্চাকাঙ্ক্ষী করে তোলে, কিন্তু কখনো স্বপ্নবিলাসী করে তুললে হবে না। চূড়ান্ত লক্ষ্যর দিকে একেবারে ঝাঁপ না দিয়ে ধাপে ধাপে লক্ষ্যর দিকে পৌঁছাতে হবে। একসঙ্গে আমি অনেক কাজ নিয়ে নিলাম, এটা করব, ওটা করব, ওটা করব, কখনোই সম্ভব হবে না। আপনাকে অবশ্যই ধাপে ধাপে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। নিজেকে সবসময় সতেজ ও তরতাজা রাখতে হবে। সবসময় আপনার নিজের প্রস্তুতির মাত্রা বিশ্লেষণ করতে হবে যে আমি কতটুকু রেডি আছি আজ স্কুল পরিচালনা করার জন্য। ওই চ্যালেঞ্জিং জায়গা থেকে উঠে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আমার মধ্যে কতটা, দিনের শেষে আপনি কতটা এগোতে পেরেছেন, সেই দৃষ্টিভঙ্গি আপনার সর্বদা আপনার মধ্যে থাকতে হবে। মনে সংকোচ রাখলে হবে না। ধরুন আপনি কোনো একটা বিষয় জানেন না, কিন্তু আপনার চেয়ে যে ছোটো বা জুনিয়র বা আপনার সেই ব্যাপারটি জানে, তাহলে সংকোচ না বোধ করে নিজেকে লুকিয়ে না রেখে সেই ব্যাপারটা তার কাছ থেকে জেনে নিতে হবে। আপনি যদি লুকিয়ে রাখুন, আপনার মানসিকতা নেতিবাচক হয়ে যাবে, আপনার জানার পরিধি সর্বদা কমে যাবে, যেটা আমরা বর্তমান সময়ে এইটার সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি আমরা। কোনো ছোট বড়, নিচু বা উঁচু জাতীয় বোধ রাখা যাবে না। ভালোবাসার সঙ্গে কাজটি করতে হবে। সে ছোট হতে পারে, তার কাছ থেকে আপনাকে জানতে হবে। কাজের মধ্যে অবশ্যই সমস্যা থাকবে, কিন্তু মসৃণভাবে এগিয়ে যেতে হবে আমি এবার শেষ যে বিষয়টি আজকে নিয়ে আসবো, সেটা হলো ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ জিনিস। পার্সোনালিটি। আমরা যে ইন্টারভিউটা দিয়ে থাকি, সাক্ষাৎকার, সেটা আসল অর্থ হলো পার্সোনালিটি টেস্ট। আপনার কাছে ভীষণ একটি সুযোগ। তো এই পার্সোনালিটি টেস্ট সম্পর্কে তো আমাদের জানতে হবে। সেই পার্সোনালিটি তো আমাকে তৈরি করতে হবে। না হলে আপনার যদি ব্যক্তিত্ব না থাকে, আপনি একটা বিদ্যালয়ে বা একটা ক্লাসের মধ্যে কীভাবে 100টা বা 50টা বাচ্চাকে কন্ট্রোল করবেন, যেখানে ডিফারেন্ট মাইন্ডেড বাচ্চা সেখানে হাজির হয়েছে, কিভাবে আপনি তাদেরকে কন্ট্রোল করবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি বাচ্চা আপনার পার্সোনালিটিকে নকল করে সে বাড়ি যায়। আপনার পার্সোনালিটি দেখেই সে শেখে। আপনার পার্সোনালিটিতে যদি দুর্বল থাকে, তাহলে সেই বাচ্চার শেখার অবশ্যই দুর্বলতা থেকে যাবে। আর এই ব্যক্তিত্ব কি? এই ব্যক্তিত্ব আপনার শারীরিক
মানসিক, আপনার মোরালিটি, নৈতিক, সামাজিক গুণগুলোর একটি সংগঠন বলা যেতে পারে। যে ব্যক্তিত্বের মধ্যে আপনার চারিত্রিক গুণাবলীর সামগ্রিক রূপ থাকে বা এগুলো বহিঃপ্রকাশ হয়। ছোট ছোট ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়দের ব্যক্তিত্বের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়, এমনকি আপনাকে রোল মডেল হিসাবে মনে করে। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী শিক্ষক মহাশয় যে ভালো ক্লাস নেবেন তা বলার অপেক্ষা রাখে না। তাই শিক্ষকতার ইন্টারভিউয়ের ক্ষেত্রে বোর্ড মেম্বাররা অবশ্যই প্রার্থীর ব্যক্তিত্বের মাত্রাটা যাচাই করবে। এটা একটা স্বাভাবিক জিনিস, আপনার ব্যক্তিত্ব খুবই ভালোভাবে দরকার। ব্যক্তিত্বের নির্দিষ্ট একটি কিছু বৈশিষ্ট্য আছে। তাৎক্ষণিক বোধশক্তি, আপনার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা তাৎক্ষণিক বোঝার ক্ষমতা আপনার থাকতে হবে। একটি স্কুল পরিচালনার জন্য একটি স্কুলের নির্দিষ্ট একটা রুটিন থাকে, ক্লাস পরিচালনা করার জন্য একটি লেসন প্ল্যান থাকে, পাঠ্যিকা থাকে। কিন্তু সবসময় এই রুটিন বা পাঠ্যিকা নিয়েই কি চলা যায়? কিছু কিছু আপনাকে চটজলদি সমস্যার সমাধান করার দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে। সেই বোধশক্তি বা সেই ধীশক্তি আপনার মধ্যে থাকা দরকার। সেই দেখুন, ধরুন আপনার স্কুলে হঠাৎ করে একদিন 3টে 4টে বা 5টা টিচার আছে। আমি এই উদাহরণটা পরে দিচ্ছি। ধরুন আপনার স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ একটা বাচ্চা মাথা ঘুরে পড়ে গেছে, বা একটা বাচ্চা বারবার সে রিপিটেডলি কোশ্চেন করতে, স্যার আমি বুঝতে পারিনি। সে ধরুন বুঝতে পেরেছে, তাও আপনার সঙ্গে ইয়ার্কি করছে, হতেই পারে সেটা। সেই তাৎক্ষণিক বোধশক্তিতে আপনি কী করবেন? এরকম হাজারো ঘটনা আমাদের সময় স্কুল পরিচালনা করার সময় আমাদের সামনে কিন্তু হয়ে থাকে। সেই অভিজ্ঞতা থেকে বলছি। কিছুদিন আগেই একটা বাচ্চা এসছে, বাচ্চাটি এসে আমাকে বলছে, স্যার ও আমাকে আই লাভ ইউ বলেছে। আমি কীভাবে সমাধান করবো সেই আই লাভ ইউ কথাটা? এই সমস্ত কোশ্চেনের মুখোমুখি আপনার কিন্তু হতেই হবে। প্রাথমিক ইন্টারভিউ দেওয়ার সময়, সেই সময়ও আপনার ইন্টারভিউর এই কোশ্চেনটা আপনাকে করতে পারে। একটা বাচ্চার পেন ফুটিয়ে দিয়েছে, এরকম সমস্যা একাধিকবার হয়ে থাকে, একাধিকবার। আরও অনেক সমস্যা আপনার কাছে, সেটা করুণ সমস্যা হতে পারে, আবার কিছু কিছু সমস্যা আপনার হাস্যকরও লাগতে পারে বাচ্চাদের। কিন্তু সেইভাবে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেটাও আপনার দেখতে হবে। আপনার মধ্যে চাপ নেওয়ার ক্ষমতা, ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়া, চাপ নেওয়ার ক্ষমতা আপনার চারিত্রিক, শিক্ষক হিসেবে চারিত্রিক গুণাবলীর অন্যতম বৈশিষ্ট্য। আপনি স্কুলে চাকরি করেন, ধরুন সেই স্কুলে আপনার 5টা ক্লাস আছে, আপনি 5টা টিচার। হঠাৎ করে একদিন একটি টিচার স্কুলে আসেনি বা 2টো টিচার স্কুলে আসেন, আপনার পাশের ক্লাস ফাঁকা, আপনি যেখানে ক্লাস নিচ্ছেন আপনার দুই পাশের ক্লাস ফাঁকা। সেই সময় আপনি কিভাবে চাপ নিয়ে সেগুলো কন্ট্রোল করবেন? হতে পারে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন ক্লাসে কোনো একটা বাচ্চাদের নিয়ে, সেই চাপ কীভাবে আপনি কন্ট্রোল করবেন, সেই চাপ নেওয়ার ক্ষমতা আপনাকে থাকতে হবে। প্রাইমারি স্কুলের বাচ্চা কীভাবে কন্ট্রোল করবো? সবচেয়ে কঠিন ব্যাপার প্রাইমারি স্কুলের বাচ্চাকে কন্ট্রোল করা, বিশেষ করে শিশু শ্রেণী ক্লাস 1-2 বাচ্চাদের কন্ট্রোল করা। এবার হচ্ছে সমাজ প্রতিবেশীর সঙ্গে মিলে যাওয়া। আপনি এতটাই নেগেটিভ বা আপনি সমাজের প্রত্যেকের এতটাই আপনি নেতিবাচক দিক খুঁজে পান যে আপনি সমাজে কারোর সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে মিশতেই পারেন না। আপনার সেই প্রভাবটা আপনার ক্লাসরুম বা স্কুলে পড়তে পারে। সমাজ বা প্রতিবেশী বলতে আপনার স্কুলের অভিভাবক অভিভাবিকা বা স্কুলের চারপাশ বা স্কুলকে কেন্দ্র করে যে সমস্ত মানুষগুলো আছে সেইগুলোই আপনার স্কুলের সমাজ বা প্রতিবেশী। তো স্কুলের সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে আপনি ভালো মন্দ কীভাবে ব্যবহার করবেন, অভিভাবক অভিভাবকীদের পছন্দ কীভাবে আপনি গ্যারান্টেড করবেন, আপনার যে কলিগরা আছে সেই কলিগদের সঙ্গে কীভাবে ব্যবহার করবেন, কলিগদের পছন্দকে কীভাবে প্রায়োরিটি দেবেন, আপনার স্কুল পারিপার্শ্বিক পরিবেশটাকে আপনি কীভাবে ট্র্যাভেল করবেন। আপনি যেখানে যে স্কুলে চাকরি করতে যাবেন সেই স্কুলে বিভিন্ন রকম পরিবেশ থাকবে, চারিদিকের পরিবেশ। ধর্মীয় দিক থেকে বললে কোনো একটা পরিবেশ মাইনরিটি এলাকা হতে পারে, আবার সংখ্যাগুরু এলাকা হতে পারে, কোনো একটা স্কুলের পরিবেশ গ্রাম্য প্রকৃতির হতে পারে, শহরের মধ্যে হতে পারে, বিভিন্ন রকম পরিবেশ। এই সমস্ত সমাজ বা প্রতিবেশীর সম্পর্কে আপনাকে মিশে যেতে হবে। তো ইন্টারভিউরা বসে আপনার সমাজ বা প্রতিবেশী সম্পর্কে আপনি কতটুকু সচেতন বা কতটুকু মিশে যেতে পারেন সেরকম ধরনের মনস্তাত্ত্বিক প্রশ্ন আপনার কাছ থেকে করতেই পারে
সেগুলো আপনাকে রেডি থাকতে হবে। আর কী ধরনের প্রশ্ন এখান থেকে আসে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবো। এরপর আসতে হবে সজাগ মানসিকতা। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সজাগ মানসিকতা। সজাগ মানসিকতা বলতে আপনার ব্যাক বেঞ্চার বা প্রথম দিকে বসা বা ফার্স্ট বেঞ্চে যারা বসে সমস্ত স্টুডেন্ট সম্পর্কে আপনার কনসেপ্ট থাকতে হবে ভালো। আপনি টিচার হিসেবে প্রথম দিকে বসে আছেন, আপনার শেষের দিকে নজর রাখতে হবে, প্রথম দিকেও নজর রাখতে হবে। সজাগ সব দিকে রাখতে হবে। যে ক্লাসে পড়াশুনো করে না, ছেলেটা খুবই বাদরামও করে, তার সম্পর্কেও আপনার কনসেপ্ট রাখতে হবে, তার দিকেও নজর দিতে হবে। যে ছেলে মেয়েটা খুবই ভালো পড়াশুনো করে তার দিকেও আপনাকে সজাগ থাকতে হবে। উঁচু নিচু বড় ছোট ভেদ বিবাদ থাকতে হবে না। প্রত্যেকের প্রতি আপনাকে অনুভূতি সম্পন্ন হতে হবে, তাহলে আপনি একজন আদর্শ টিচার হতে পারবেন। টিচার স্বচ্ছ বা স্কুলের নিয়মকানুন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, স্বচ্ছ ধারণা। যে শিক্ষকের দায়িত্ব অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ইন্টারভিউ যে বোর্ডে যাচ্ছেন ইন্টারভিউ দিতে, তার আগে আপনি কিন্তু 2 বছর ডিএলএড চলাকালীন 90 দিন প্র্যাকটিস টিচিং করেছেন, সেখান থেকে আপনার একটা দক্ষতা তৈরি হয়েছে। সেই দক্ষতার উপরে ভিত্তি করে আপনি অবশ্যই স্কুলগুলোতে কিছু নিয়মকানুন দেখেছেন, সেই সমস্ত সম্পর্কে কনসেপ্ট বা সেই সমস্ত বিষয় সম্পর্কিত প্রশ্ন কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। স্কুলের মধ্যে কিছু নৈতিকতা বোধ থাকে, সেই নৈতিকতা বোধ সম্পর্কিত কনসেপ্ট আপনার মধ্যে রাখতে হবে। ইন্টারভিউ বোর্ডে এমন ধরনের ব্যবহার দেখাবেন না যেটা পক্ষপাত দোষে দুষ্টি হয়, যেটা হচ্ছে জেন্ডার বায়াস, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেই জন্য কিছু কিছু কনসেপ্ট আপনার মধ্যে রাখতে হবে। স্কুল পরিচালনার ক্ষেত্রে আপনাকে জেনে যেতে হবে, সেই প্রশ্ন আপনার করতে পারে, কারণ প্রত্যেকেই ডিএলএড প্রার্থী, ওখানে প্রত্যেকেই প্রশিক্ষণ করা। তাহলে প্রশিক্ষণ করা মানে একটা ইন্টারভিউয়ার যে ইন্টারভিউ নিচ্ছেন সে আশা করতে পারে যে আপনি সব মোটামুটি প্র্যাকটিস টিচিং করেছেন, আপনার মধ্যে সেই কনসেপ্টগুলো একটু হলেও আছে। প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার জন্য সবচেয়ে একটা জিনিস ফ্রেন্ড ফিলোসফার গাইড। এই ফ্রেন্ড ফিলোসফার গাইড আপনাকে হতে হবে। তার জন্য আপনার একটু হলে নেতৃত্ব দানের ক্ষমতা থাকতে হবে। নেতৃত্ব কথাটা বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার জন্য নেতৃত্ব দান ক্ষমতাটা একটা কম গুরুত্বপূর্ণ। এই নেতৃত্ব কথাটা বলা যেতে পারে না, কিন্তু আপনাকে হতে হবে ফ্রেন্ড ফিলোসফার ও গাইড হতে হবে। যেমন একটি পরিবারের কর্তা থাকে, তেমনি স্কুলেরও কর্তা থাকে। আপনি যখন ক্লাসে থাকবেন আপনি ক্লাসের ছাত্রদের কর্তা, বা আপনি হচ্ছে পরামর্শদাতা, ফ্রেন্ড ফিলোসফার গাইড। আপনার বাস্তব জ্ঞান থাকতে হবে। আপনি কীভাবে স্কুলটিকে পরিচালনা করবেন সে বিষয়ে আপনার মানসিক ও সম্পূর্ণ ধারণা থাকতে হবে স্কুল পরিচালনা করার জন্য, বা নেতৃত্ব দেওয়ার এই ক্ষমতা আপনাকে থাকতেই হবে। নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। এই সম্পর্কিত বিভিন্ন রকম কোশ্চেন ইন্টারভিউয়ারদের নিকট থেকে আসতে পারে, সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। একটা বাচ্চার চলাফেরা আচার আচরণ অবশ্যই আপনাকে জানতে হবে। আপনার নেতৃত্বদান ক্ষমতা একটি বাচ্চার কাছে রোল মডেল হয়ে উঠতে পারে। আপনার একটা বাচ্চা আপনাকে অনুকরণ করবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আপনার মধ্যে যেন নেতৃত্বদানের ক্ষমতা যেন কম না থাকে। সঠিক বিচার ক্ষমতা। স্কুলের মধ্যে বিভিন্ন রকম তাৎক্ষণিক সমস্যার সম্মুখীন হতে হয়, একটু আগে বললাম। সেখানে আপনার সঠিক বিচার ক্ষমতা থাকতে হবে। আপনি ধরুন পরীক্ষায় এমন একটা কোশ্চেন করেছেন, সেই কোশ্চেন নিয়ে স্কুলে একটা বিতর্ক বেঁধে গেছে, সেখানে আপনার বিচার ক্ষমতা থাকতে হবে। বা আপনি স্কুলে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন করার পরে সেই প্রশ্নটা কাঠিন্যতা কেমন করবে, এর আগের দিনে আমি বলেছি প্রশ্নের ধরন কেমন হবে, ব্লু প্রিন্ট, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমি বলেছি প্রশ্ন কেমন করে করতে হবে, এই সমস্ত ধারণা থাকতে হবে। তো সঠিক বিচার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। যে স্কুলে দুটো বাচ্চা ঝামেলা করছে, সেখানে আপনার বিচার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। গার্জিয়ানদের সঙ্গে কোনো একটা ঝামেলায় আপনি জড়িয়ে যেতে পারেন, সেই সঠিক বিচার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত বহু সমস্যার সমাধান কিন্তু আপনার করতে হবে। আপনি যে সারাদিন চেয়ারে বসে থাকবেন তা নয়। এইসব ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার বড় ক্ষতি করে দিতে পারে। মানুষের অভিজ্ঞতা এবং বিচার বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে এক বড় ভূমিকা নেয়। ফলে জীবন থেকে শিক্ষা নেওয়া খুবই কার্যকরী। জীবনের অভিজ্ঞতার সঙ্গে আইনের ভাষার মেলবন্ধন ঘটাতে সক্ষম শিক্ষকেরাই সঠিক বিচার করতেও সক্ষম হয়। সেই জন্য আপনার সমস্ত ধরনের জ্ঞান আপনাকে রাখতে হবে। এই হলো আজকের এই টপিক। পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আসব। আর
আপনারা অবশ্যই এটা শুনুন, এমন প্রত্যেকটা টপিকের ওপরে ভিত্তি করে আপনারা খাতায় প্রশ্ন করুন। এরপরে এই ভিডিওটা শোনার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আপনারা কেমন ধরনের ভিডিও চান, কীভাবে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই একটা জিনিস বলবো, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।